হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 6ই জানুয়ারি আর আমি আছি এখন রায়পুরেতে। গতকাল সন্ধেবেলা ট্রেনে উঠে আজ দুপুরবেলা আমরা এসে পৌঁছাই রায়পুরেতে। আর এখানে পৌঁছেই সবার প্রথমে একটু খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে বিকেলবেলার দিকে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট সাইট সিন খাটু শ্যাম মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল খাটু শ্যাম মন্দিরেতে। তো আমার তো পার্সোনালি খুবই মন্দিরটা ভালো লেগেছে, তো আপনারাও একবার ভালো করে দর্শন করে নিন। বাইরেই দেখতে পাচ্ছেন কিছু ফুলের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ফুল কিনেও আপনারা পুজো দিতে পারেন। বন্ধুরা, মন্দিরটির চারিদিক দেওয়ালেতে এরকম রঙিন কাঁচ দিয়ে বর্ণিত করা আছে বিভিন্ন পুরাণ কাহিনী, যেটা আপনারা গেলেও আপনারা সেটা দেখতে পাবেন এবং আমার ভিডিওতে আমি যতটুকুনি পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এক কথায় অনবদ্য অসাধারণ লেগেছে আমার। বন্ধুরা, আমরাও এবারে পুজো দিয়ে নেব, তাই ভাই নিচ থেকে গিয়ে এই গোলাপ ফুলগুলো এনেছে। ফাইনালি বন্ধুরা, আমাদের শ্যাম মন্দির দর্শন করা সম্পূর্ণ হয়ে গেছে। তো বেরাবার পথে এইভাবে প্রসাদ আমাদেরকে দেওয়া হচ্ছে, তো আমরা সবাই এই প্রসাদগুলোকে নিয়ে নিয়েছিলাম। আমরা এখন এবার এখান থেকে সোজা চলে যাব আমাদের রুমেতে, যেখানে আমরা আর কি সবাই উঠেছি। তো যেখানে অ্যাকচুয়ালি উঠেছি সেটা তো আমার ভাইয়ের বউ সেখানে থাকে আর কি, তো ওই জন্য আলাদা করে আমরা কোনো রুম ভাড়া নিইনি। বন্ধুরা, রাত তো এখন অনেকটাই হয়ে গেছে, তো পরদিন সকালবেলা আমাদেরকে আবার বেরানোর একটা প্ল্যান রয়েছে। তো কালকে সেটা তোমরা জানতে পারবে যে আমরা কোথায় বের হচ্ছি। হেই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 7 তারিখ, অর্থাৎ 7ই জানুয়ারি। তো আজকে আমরা বের হচ্ছি সকাল সকাল একটা নতুন সাইট সিনেতে। তো সেই সাইট সিনটা কোথায় আর কি আমরা যাচ্ছি, তো তোমরা নিজেরাই একটুখানি শুনে নাও। গাংরেলে গিয়ে আমরা আজকে গাংরেলে যাচ্ছি। গাংরেল হচ্ছে একটা বাঁধ, আর আমরা ওখানে গিয়ে সাইট সিন দেখবো। মানে গাংরেল হচ্ছে রায়পুরের ছোট গোয়া বলা হয়। আচ্ছা আচ্ছা তো ওখানে সাইট সিন খুব ভালো আছে আর বোটিং করা যায়। আচ্ছা, ওখানে যে মানে নদীটা রয়েছে, যে বাঁধ সরি যে বাঁধটা রয়েছে, ওখানে বোটিং এর সুযোগ দেয়। তো আমরা ওখানে যাব, আমরা বোটিং করব। সম্ভবত 4 থেকে 5 মিনিটের বোটিং, ঠিক আছে। আলাদা আলাদা ড্রেস থাকে, আর সাইড সিন গুলো খুব সুন্দর, যেমন আমাদের দীঘা পুরীতে থাকে, পাথর দিয়ে পুরো করা, একদম একদম ওই রকম। তো আমরা খুব এনজয় করবো। রিসর্ট আছে, রিসর্টে খাওয়া দাওয়া করব বসে। আচ্ছা, বাস আবার ঘুরে ঘুরে আবার চলে আসবো। একদম একদম। সো ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি গাংরেল বাঁধেতে। তো এখানে যে দেখছেন গেটটা পড়ে রয়েছে, তার জন্য এটা আগে পারমিশন নিতে হয় গেটটা তোলার জন্য। তারপর সামনের দিকে আগালে পরে সিকিউরিটি গার্ড আছে, সেখানে কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হয়, তারপরে ভেতরে প্রবেশ করা যায়। তো বন্ধুরা, আমরা ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি, আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা রিসেপশন রয়েছে। তো এই রিসেপশনটা রয়েছে পার্টিকুলার যারা মনে করছেন এখানে স্টে করবেন, তারা এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন। ভেতরে সেই সুব্যবস্থাপনা করা আছে। আপনারা যদি ভিডিওটা পুরো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবেন ভিডিওতে সমস্ত কিছু দেখানো হয়েছে। আসুন বন্ধুরা, এবারে আমি ভেতরের দিকে প্রবেশ করব। কথা দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভেতরের পরিবেশ আপনাদের খুব 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 ভালো লাগবে। হ্যাঁ, বন্ধুরা, সামনে যে ঘরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রেস্টুরেন্ট। আর এর ঠিক বাঁ হাতেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট টেন্টের মতন, এখানে আপনারা সবাই স্টে করতে পারবেন। আরও আগে গেলে পরে কটেজ মতন কিছু রুমেরও দেখা মিলবে, সেখানেও চাইলে আপনারা স্টে করতে পারবেন।
বর্তমানে বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় অনেকটাই বেলা হয়েছে, তাই খুব জোর আমাদের খিদেও লেগে গেছে। তাই আমরা এখন আগে রেস্টুরেন্টে ঢুকে আমরা আগে দুপুরের লাঞ্চটা সেরে নেব, তারপর বাকি সাইট সিনটা আমরা কমপ্লিট করব। বন্ধুরা, রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি নিলে পরে আপনারা সোজা ওপরে উঠে এসে বাঁ দিকেই দেখতে পাবেন কিছু চেয়ার টেবিল পাতা আছে। আপনারা যদি মনে করেন বাইরে বসে খাবেন অবশ্যই খেতে পারেন, এবং যারা মনে করছেন ভেতরের দিকে গিয়ে বসে খাবেন সেটাও করতে পারেন। বাট ওভারঅল ভিউটা আপনাদের সকলের জন্য অসম্ভব সুন্দর লাগবে। এরকম একটা মনোরম পরিবেশ অনুভব করতে করতে দুপুরের লাঞ্চ সারার অনুভূতিটা সম্পূর্ণরূপেই আলাদা। তবে বন্ধুরা, এখানে আমি একটা কথা অবশ্যই বলে রাখি, প্রাইস অ্যাকর্ডিং এখানে খাবারের গুণগত মান একদম অ্যাভারেজ। তো বন্ধুরা, ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে। এবার খেয়ে নেবার পালা। আগে পেট পুজো, তারপর সব কিছু। আমরা অর্ডার করেছিলাম রুটি, সবজি, একটা পনিরের তরকারি, আর সাথে পোলাও আর স্যালাড তো অবশ্যই থাকে। জিএসটি নিয়ে এর বিল দিয়ে দাঁড়িয়েছিল 1700 টাকাতে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে বাইরে বেরিয়ে এসে এই সুন্দর মনোরম পরিবেশটাকে অনুভব করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে, অর্থাৎ সেই গাংরেল বাঁধ, যার জন্য এখানে আমাদের আসা। দেখুন বন্ধুরা, এবারে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গেটের সামনে চলে এসেছি। গেটের ঠিক ওই পাড়েতে গাংরেল বাঁধ। বন্ধুরা, বাঁ দিকেই ব্যবস্থাপনা করা হয়েছে টিকিট কাটার জন্য। যারা যারা বোটিং করতে চাইছেন অথবা লঞ্চে উঠে একটুখানি বাঁধটা ঘুরে দেখতে চাইছেন, তারা এখান থেকে গিয়ে টিকিটটা কেটে নিতে পারেন। লঞ্চে যারা উঠবেন তাদের পার হেড 100 টাকা করে, 15 মিনিট সময় নেবে আপনাকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। আর যারা ভাবছেন স্পিড বোটে উঠবেন, আপনারা যদি 4 জন যদি হন তাহলে পরে স্পিড বোটে আপনারা উঠতে পারবেন। আর এই 4 জনেরই টোটাল কস্ট পড়বে 1500 টাকা। তো বন্ধুরা, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে। এরপরে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এইভাবে সামনের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এরকম ছোট কাঠের পোলের মতন, তার ঠিক সামনেই লোক বসে আছে টিকিট চেকিং এর জন্য। টিকিট চেকিং হয়ে গেলে পরেই তারপর আমরা সামনের দিকে এগোতে পারবো। বন্ধুরা, আমাদের লঞ্চ চলে এসেছে। এবারে লঞ্চের উপরে উঠবো। লঞ্চের ভেতর গান চলছিল বলে তাই জন্য আমার ভাইও একটু নাচতে শুরু করে দিয়েছিল। তবে আগে থেকেই বলে রাখি, আমি লঞ্চে থাকাকালীন কোনো ভিডিও আমি খুব একটা বেশি শেয়ার করছি না। তার কারণ হচ্ছে লঞ্চে গান চলছিল আর কপিরাইট যেহেতু লেগে যাবে, তাই জন্য আমি খুব ভিডিও শেয়ার করলাম না। বন্ধুরা, লঞ্চে উঠে আবারও আমাদের শুরু হয়ে গেছে ছবি তোলার প্রোগ্রাম। চারদিকটা এত সুন্দর থাকবে, আর কেউ ছবি না তুলে থাকতে পারে? ওই দেখুন স্পিড বোট দেখা যাচ্ছে। গুটি কয়েক লোক নিয়ে স্পিড বোটে আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে। এটার সময় খুব বেশিক্ষণ নেয় না, মিনিট 5 থেকে 10 মতন। লঞ্চে গান চলছে, আমার ভাই আবারও নাচানাচি করতে শুরু করে দিয়েছে। এই সুযোগে একটু লঞ্চের ভেতরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখুন পাড় দেখা যাচ্ছে, ওখান থেকেই আমরা লঞ্চে উঠেছিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, লঞ্চে যতক্ষণ অবধি আমরা ছিলাম ততক্ষণ এত ভালো লাগছিল যে লঞ্চ ছেড়ে আর আসতে মনই চাইছিল না। মনে হচ্ছিল ওখানে আরও খানিকক্ষণ সময় কাটাই, কিন্তু কি করব, বিধির বিধান। বাড়ি ফেরার পথ তো ধরতেই তো আমাদেরকে হবে। চলুন দেখুন, কথা বলতে বলতে লঞ্চ ঘুরে গেছে।
এবারে ঘাটের দিকে লঞ্চ ঘুরিয়ে নিয়েছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় বিকেল 4টে বাজতে যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। তাই সকলকে বিদায় জানিয়ে এবং সূর্যদেবকেও বিদায় জানিয়ে আমরা ফিরছি আমাদের পুরনো গন্তব্যস্থল অর্থাৎ আমাদের রুমেতে। বন্ধুরা, ভিডিও আজকের মতো আমি এখানেই সমাপ্তি করছি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো গিয়ে 8ই জানুয়ারি। আমাদের আজকে ফার্স্ট সাইট সিন হচ্ছে জঙ্গল সাফারি। আর এই জঙ্গল সাফারি আসতে হলে পরে আপনাদেরকে একটা অটো বুকিং করে নিয়ে সোজা আসতে হবে নিউ রায়পুরেতে। বন্ধুরা, এই জঙ্গল সাফারির অনেকগুলো টাইম স্লট রয়েছে যা আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন। আপনারা আপনাদের সুইটেবল টাইম অনুযায়ী আপনারা এখানে ভিজিট করতে পারবেন। বন্ধুরা, আমরা প্রায় 1.5 ঘন্টার পথ অতিক্রম করে ফাইনালি চলে এসেছি আমাদের নিজেদের গন্তব্যস্থলে এবং অটো থেকে নেবে ঠিক রাস্তার ওপারেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। এবার আসি জরুরি কথায়। এখানে জঙ্গল সাফারি করতে হলে পরে পার হেড 100 টাকা করে লাগবে, কিন্তু 12 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো রকম কোনো চার্জ লাগছে না। কিন্তু 12 থেকে 18 বছরের বাচ্চা হলে অবশ্যই তাকে 25 টাকা করে টিকিট কাটতে হবে। এবং এরই সাথে যারা মনে করছেন জুটাও ভিজিট করবেন, সেক্ষেত্রে আরও আপনাদেরকে এক্সট্রা টাকা পেড করতে হবে। বড়দের ক্ষেত্রে 50 টাকা এবং 12 থেকে 18 বছরের বাচ্চাদের জন্য 25 টাকা, আর 12 বছরের নিচের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আর আপনারা যারা ভাবছেন যে আপনারা এসি বাসেতে করে জঙ্গল সাফারি করবেন, সেক্ষেত্রে আপনাদের আরও এক্সট্রা টাকা পেড করতে হবে 50 টাকা করে। বন্ধুরা, এন্ট্রি গেটের টিকিট দেখিয়ে নিয়ে আমরা এবারে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে অনেকটা রাস্তা আমাদেরকে একটু হেঁটে যেতে হবে। বাঁ দিকের পথ ধরে হেঁটে গেলে একটা ওয়েটিং হল আছে, সেই ওয়েটিং হলেতেই আমাদেরকে ওয়েট করতে হবে। এই ওয়েটিং হলে গিয়ে কেটে রাখা টিকিটটা ওখানে শো করলে পরে ওনারা একটা টোকেন নম্বর দেবে। আচ্ছা বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আপনারা যখনই টিকিট কাউন্টারের সামনে আসবেন টিকিট কাটতে, তখন ওই টিকিট কাটাটা সম্পূর্ণরূপে অনলাইনের উপর ভিত্তি করে হবে। এবং ওয়েটিং রুমে আপনাকে যে টোকেন নম্বরটা দেওয়া হবে, সাফারির জন্য গাড়ি আসলে সেই টোকেন নাম্বার অ্যানাউন্সমেন্ট করে ডাকলে পরে তখন আপনাদেরকে বলে দেওয়া হবে কোন গাড়িতে উঠতে হবে, আপনারা নির্দিষ্ট মতন সেই গাড়িতে উঠে পড়বেন। বন্ধুরা, এই হলো সেই ওয়েটিং হল। জঙ্গল সাফারি করার জন্য ঠিক এই ওয়েটিং হলেতেই আপনাদেরকে আসতে হবে। বর্তমানে আমাদেরও সাফারির জন্য টোকেন নিয়ে নেওয়া হচ্ছে। এইভাবেই ঠিক গেটের পাশেতেই দেখতে পাবেন লোক বসে রয়েছে যাদের কাছ থেকে টোকেনটা আপনাকে কালেক্ট করতে হবে। আসুন এবারে একটুখানি আপনাদেরকে ওয়েটিং হলে পুরো রুমটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, জঙ্গল সাফারির জন্য প্রতিটি গাড়ির সঙ্গে একটা করে সাফারি গাইড আপনাকে দেওয়া হবে। সেই গাইডই আপনাকে সমস্ত জঙ্গলের বিষয় বিবরণ দেবে। তাই আমি আর বেশি কথা বাড়াবো না। বাকি ভিডিওতে সাফারি গাইড যে যে কথাগুলো বলছে সেগুলো আপনারা মন দিয়ে শুনুন আর পুরো বিষয়টা এনজয় করুন। বন্ধুরা, ভিডিও অনেক লেন্দি হতে চলেছে, তাই একটু ধৈর্য ধরে আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। কথা দিচ্ছি ভালো লাগবে আপনাদের সকলের। आप सभी का स्वागत है सर। सर, मेरा नाम मोहम्मद आसिफ कुरैशी, आपका सफारी गाइड हूँ सर। जंगल सफारी का टोटल एरिया है सर ये 1200 एकड़ में सर, जिसमें सर 400 एकड़ में हमारा बॉटनिकल गार्डन है सर और 800 एकड़ में आपका सफारी है मैम। सफारी में 4 सफारी है मैम, डियर सफारी, बेयर सफारी, टाइगर सफारी, लायन सफारी। और लेफ्ट में सर 130 एकड़ में हमारा लेक है सर, खंडवा लेक 130 एकड़ में, इसलिए बोटिंग करने के लिए हम लोग 1.25 घंटे में टोटल सर 15 किलोमीटर का सफर तय करेंगे और आगे चलेंगे सर। जो पॉइंट आएगा ना कंप्लीट चलेंगे। और अभी ना सर एक सफारी बन चल रहा है बेयर का सफारी सर 1985 1919 जो बढ़ चुके हैं सर। आप लोग सुनोगे सर, लोग क्या करते हैं जंगल को हटाकर वहाँ पे घर बनाते हैं सर। यहाँ पे घरों को हटाकर ये जंगल बनाया गया है। पहले पे 4 विलेज था सर, 4 गाँव। हम लोग इस गाँव से बिलोंग करते हैं। पहले हमारा घर 35 से पहले जब राज्य भी नहीं बनता। বন্ধুরা, ভিডিওতে আপনারা যে লেকটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি মনে করেন বোটিং করবেন, এই লেকেতে বোটিংয়ের সুব্যবস্থা করা আছে, আপনারা করে নিতে পারেন। আমরা যেহেতু করিনি তাই এর কোনো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। और सामने हमारे जू है सर, सफारी का रास्ता है सर, राइट साइड हमारे जू है सर। जू का टोटल एरिया है सर 125 एकड़। और अभी सर जू के अंदर अभी 18 बाड़े बने हुए हैं सर, 30 बाड़े और बने हैं अभी सर जू के अंदर बने हुए हैं सर। मगर मुझे करवा दो सर, और सामने जू है फोटो बना रहा है पहले अभी लोग जू के अंदर रखे हुए हैं सर। व्हाइट टाइगर, टाइगर, लायन, लेपर्ड,
हिप्पोपोटामस, घड़ियाल, टर्टल, टॉर्टोइस, क्रोकोडाइल, मोमेंटल लिज़ार्ड, हिमालयन बेयर, ऑक्स, हाइना, शैतान, ऑटर, स्नैक पार्क, इंडियन बाइसन, इंडियन वुल्फ, चितारा, पोर्टुपाइन, माउस डियर, नील कैट, सब ऐसे। तो हमने कहा इसको वॉकिंग हो गई चल। और चलनी पड़ी सर जानने का था तो इसमें इसमें गाड़ी की होगा। और इसका टोटल एरिया सर हिरन सफारी का 75 किलोमीटर सर। और यहाँ पे हिरन के सर 4 प्रजातियाँ जैसे यहाँ पर रखा गया सर चीतल, श्यामबर, नीलगाय और काला हिरन। ये चारों मिला के लगभग हमें 300 हिरन सर। आपको हमको यही सब देना सर जहाँ पे इस जंगल पे साकारी के अलावा और कोई जानवर नहीं लगेगा सर, जंगल का लसा हो जाएगा। इससे सर प्रगति की जरूरत नहीं है सर, मानते जाएगा ताकि सर जंगल में बैलेंस बना के ये सब कट्टा पे है। हाँ सर। तो हिरन लोग खा तो गया इसमें से कट्टा कैसे बनता है? लकड़ी से अच्छा। लकड़ी को बाल के बनाते हैं। अच्छा मैंने गिराना था सर काला हिरन। पूरा बुरा वो मैडम जी पैदा होने के 3 साल बाद में वो कलर चेंज होता है। उन लोगों का सर और मेरे का सिंह होगा सर फीमेल का नहीं होगा। सर इसी हिरन को ना जोधपुर में एक जाति होती है बिश्नोई, तो उनको सर भगवान की तरह मानते हैं। और उसी को मार दिया था सलमान खान ने। बड़ा वाला क्या है नीलगाय सर। हाँ इसमें सर मेल का होगा डार्क ब्लू, फीमेल ब्राउन। हाँ नीलगाय देते छोटे वाले वो नीलगाय। और वहाँ से जो नीचे बैठे वहाँ बड़े वाले सिंह वाले ना वो सांबर है। देखिए ना सर सांबर जो है सर हमारे भारत में हिरन का सबसे बड़ा प्रजाति है। वो नीलगाय इससे बड़ा हिरन हमारे देश में नहीं है। वो सांबर है। बड़ा वाला हाँ जो बैठा है इधर भी बैठा ये नीलगाय है। ये नीलगाय ये जो बैठा हुआ है ये नीलगाय है। जो नीलगाय दिखा था वो नीलगाय है और जो बड़े बड़े सिंह वाले बैठे ना वो सांबर डियर है। वो बहुत बड़ा है ना बैल टाइप কি বড় বড় হরিণ। जो देखिए बाजार का मार देंगे डर जाते हैं डर जाते हैं वो डरते हैं बस नीलगाय बस हिंसा होती है। अच्छा वो दूसरा होता है तब तो सिर्फ बड़ा खतरनाक है वहाँ गया तो पार हो जाएगा। नीलगाय उठा उठा के पटक पटक के एक दो लोगों को पटक चुका ना खाना खिलाया। ये लोग खाने के लिए क्या देते हैं? सर हम लोग खाने में ला के देते हैं हिरन को ना घास, चना, मटर, दाल और सॉल्ट, ब्लैक सॉल्ट, काला नमक इनको पूरा मिला कर आपको सर सवेरे और शाम ला के डालना पड़ता है। आप मानोगे जैसे आज से 9 साल पहले ना मेरे कंधे के बराबर यहाँ घास थी। পিকক পিকক পিক हाँ सर सांप खा लेते हैं जितना भी जाइएगा सांप है ये खा लेंगे सर। धूप उधर धूप पटा कैमरा में কতগুলো। हर उड़ जाते होंगे मोर। हाँ सर ये हमारे गाँव की तरफ जाते हैं फिर वापस आते हैं। उनको मालूम खाना कब मिलता है जाते हैं से यहाँ पे जंगल में इनके लिए खाना बहुत है। ये क्या है और नीलगाय बड़े जैसे क्या है सर नीलगाय पूरे हाँ पूरे वो पूरे मेल है। হিরণ আর নীলগায় दोनों। मैम नीलगाय भी हिरनी है मैम, इसको गाय का नाम दिया गया है। इसको पहले लोग जो मार कर ना खा लेते वो चालू हुआ सर। इसमें सर नीलगाय जो हाइब्रिड है सर हॉर्स, काऊ और डियर का बच्चा है। वो वाला हिरन का सिंह कितना बड़ा बड़ा है। और उनका मैडम जितना बड़ा उनका सिंह दिखाई पड़ा हमने वो अपना सिंह को हर साल गिरा देते हैं हर साल ब्रीडिंग के बाद। से इन लोगों को खाना नहीं मिल रहा है चेहरा बहुत खराब हो गया। सर ऐसे बुजुर्ग नील बुजुर्ग हो गए। सर इनका लाइफ स्पीड जंगलों में और यहाँ पे 12 साल। वो राम भगवान जिसके पीछे गए तो पूरा जंगल लेकिन वो हो गया ना, सूख गया ना। वही हिरनी के कारण फीमेल नीलगाय सब पूरी और ये मेल है और ये जुड़े बच्चे हैं सर नीलगाय के साथ बैठे हुए। सिंह है जो मालूम कर देगा ना जो हम लोग क्या करते हैं अपने बच्चों को तो बाहर छोड़ेंगे ना सर हम लोग तो मेरे फीमेल को सर रूम पे रखते हैं। अगर सर मेरे फीमेल को बाहर छोड़ेंगे ना सर
बच्चों को रूम में रखते हैं। मतलब मेल टाइगर, मेल लायन और मेल कैट, ये बच्चों को हमारे पास है। जैसे मैंने आपको पता नहीं होगा, एक सेवनी हो या बागी, उन्हें सारे पूरे जीवन काल में ना 1 से 2 बार बस माँ बन सकती है। तो हर जीवन में ना बच्चों को ना छुपाने में निकल जाता है, अपने मेल से भी और दूसरे मेल से। आदेश और बार छोटा और वो बच्चा ना सर 29 महीने का होने वाली दीवार से पक्के घर बैठा है सर 10 नीचे काम सामने পুরো একদম শান্ত বসে আছে। बच्चे है सर, ये दिख रहा बच्चा है, ये बच्चा है 29 महीने का। ये एक ही है ना? तीन है सर, वहीं पे एक वहाँ पे बैठा है, एक वहाँ बैठा है, वहाँ पे है, और एक बिल्कुल दीवार अच्छा, यही दिख रहा है। हाँ, एक बिल्कुल सामने से दीवार के उस पार है ना, देखो तो काम नहीं पड़ रहा। एक वहाँ पे है सर, एक वहाँ पे है सर, और एक 10 दीवार के उस पार है सर, सामने बिल्कुल उसका काम दिखाई पड़ेगा देखो, रोड के पास, देखो रोड के पास बहुत बड़े है, बड़ी हाँ ठीक है। दूसरा कहाँ है? इंद्रावती कौन है? दीवार कोने একদম একদম सेमिया तो जो बड़े जो नाम है ना हमारे स्टेट के दीवार पे उनको नाम दिया गया है, छत्तीसगढ़ के नदी पे। यहाँ पे सेमिया का नाम रखे हैं सर, अरपा, पैरी, सबरी, ये तीनों का नाम है। और इनका भी नाम जनगणना होता है कि किनके परिवार से है ये, किनके बेटे हैं ये, किनके पोते हैं ये, किनके परपोते हैं ये, ऐसा पूरा वंशावली रिकॉर्ड होता है। तो इनका नाम है अरपा, पैरी, सबरी। इनके माता पिता का नाम है सर प्रिंस और कृति। इनके दादा का नाम था सर सुल्तान। उनके परदादा का नाम था सर भैरव। उनके परदादा का नाम था मैम हिमा। पर्सन का रिकॉर्ड है। इनको मैंने नाम इसलिए देते जैसे आपके मतलब गोत्र उनको भी लागू है। क्या नाम इसका? नहीं हिंदी बात तो मैं और जामत जामत थोड़ी रुक रुक লাভলি লাভলি पहले को आवाज नहीं सर आवाज दे रही इसका मतलब आसपास ही है उसकी बहन। आवाज दे रही है। रात में 8 किलोमीटर दूर सुनाई पड़ता है ना, 10 अड़ंगी लाइन सागर के पीछे मेरा गांव है कचेड़ा अभनपुर। 5 किलोमीटर जाता है सर सवेरे बजड़ा जाते हाँ इसे যখন ঝাপটা মারবে তখন বুঝবে কি হবে। হ্যাঁ शेर मोटा माल शेर मोटा आजा 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 ओ लवली 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 ओ মাই কি রে তুই বসেই আছিস কেন? नहीं बोसेगा देख देख वहाँ के लायन टाइगर फोटो भी खिंचवाना जानते हैं। इसका शौक है बहुत फोटो खिंचाने का। लवली इनका सर फिटिंग जबर है सर, बाकी अलग परिवार के लायन जो है स्टेज में सर। इनको सर বেশি পুচপুচ করিস না, মোবাইলটা অত কাছে নিয়ে যাস না। पाँचों का ना 50 किलो बकरे का मटन। अच्छा। बहुत ही बड़ा आलसी होता है। এই রে এই রে इन्होंने सर 24 घंटे में सर 20 घंटा ना सोते रहते हैं सर, और ये नहाते कभी नहीं है। लाइन में जीने में कभी नहाते नहीं, पानी से बहुत डरती थी लाइन को ना स्विमिंग करता है। ও কেমন করে দেখছে। আমরা ফাইনালি জঙ্গল সাফারি আমাদের কমপ্লিট হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি এখন জু দেখতে।
বন্ধুরা, জঙ্গল সাফারি কোন পার্টটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমার তো পার্সোনালি লায়ন সাফারিটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, যা আমি জীবনে কখনো ভুলবো না। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি জুয়ের গেটের সামনে। আমাদেরকে আবার টিকিট দেখাতে হবে। জু দেখার জন্য যে টিকিটটা কাটা হয়েছিল এখন সেটা দেখাতে হবে। একটা জরুরি কথা, আপনারা যদি মনে করেন পায়ে হেঁটে জু ভিজিট করবেন না, তাহলে এরকম ছোট ছোট গাড়ি পাওয়া যায় যাতে আপনারা ট্রাভেল করে জু ভিজিট করতে পারেন। দেখতেই পাচ্ছেন সেই গাড়ি। আরে বাবা, फोटो खींचने वाले गए आप बैठो ज्यादा জেব্রা। Hey, ও সাদা বাঘ। হ্যাঁ, সব হ্যাঁ, 3টে আছে 4টে, 1 2 3 4। চলো। ये राइट साइड लेपर्ड से है इनका तो लेपर्ड रॉयल बंगाल। ठीक है बाबू टाइगर वो बैठा जमीन देखिए सीधा एकदम वो हाँ ठीक है ये देखिए वो ठीक है वो बैठा है वो हाँ ठीक है ना नेक्स्ट बड़ा हिमालयन भालू पास भी दिखे भालू, भालू आ रहा है, आ रहा है, आ रहा है, भालू आ रहा है, आ रहा है। आया ये आ गया हिलते डुलते भालू आ गया। ও গাছে উঠছে। सफेद वाले पेंट के वो देखो ठीक है और अंदर भी है वो देखो अंदर गेट में देखो হায় না গেটের কাছে। এই তেরি, ওই তো একদম যে লোহার গেট, দেখো না ওটা ব্রাউন ব্রাউন কালারের মধ্যে আছে। এই বাস ওকে উঁকু মেরে মেরে দেখছে। आईना देख लो आईना वो गेट के पास एक और एक वो खोया हुआ है ये गेट इधर वाला जाली में देखिए जाली देखिए শিয়াল, ওই তো यही फूल फूल है लेटा है सामने पाइप के पास देखिए दो हाँ वो बैठा सोया বসে আছে এই যে এই পাশে। चू चू चिल्लाता है रात को বাইসন, जंगली भैंसा भी बोलते हैं हाँ जंगली भैंसा। भैंसा अलग है जंगली भैंस अलग है ये गौर है इंडियन भैंसा के पैर में देखिए व्हाइट कलर का मोजे टाइप वो गौर का पहचान ও এই সেই চলে গেছে টুম্বা টুম্বা। अरे वाह না দেখে থাকলে এই যে এইটা দেখে না, ছোটবেলা মেবি কার্টুন দেখে থাকতে পারো। টিম্বা কুম্বা, ওই দেখুন আরেকজন মাটি কুটছে। এগুলো ভালো করে সাপ আছে না ওইটা দেখো, ওইটাকে দেখো না কিভাবে মাটি খুঁড়ে যাচ্ছে। আর আছে, ওইখানেও আছে। হাই 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 হাই। ও সো কিউট। কাছিম বলে, তাই তো।
এদের অনেক প্রজাতি আছে। বন্ধুরা আপাতত আমাদের নন্দনবন জঙ্গল সাফারি ও জু পরিদর্শন করা সম্পন্ন হয়েছে। আমরা এবার এখান থেকে সোজা চলে যাব পুনরায় রায়পুরের উদ্দেশ্যেতে। সেখান থেকে চলে যাব আমাদের পরের সাইট সিন মহাদেব ঘাটের উদ্দেশ্যে। ও বন্ধুরা আমরা এখন রয়েছি রায়পুরের মহাদেব ঘাটেতে। এই কাটায় এখন ঠিক 6:30 ওভার হয়ে গেছে। এই মহাদেব ঘাটটি ছত্তিশগড় রায়পুরের একটি ভীষণ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান। ঘাটটি খারন নদীর তীরে অবস্থিত। এই খারন নদীর তীরেই গড়ে তোলা হয়েছে একটি ব্রিজ যার নাম হচ্ছে লক্ষ্মণ ঝুলা। এই লক্ষ্মণ ঝুলায় পারাপার করার সুব্যবস্থাপনা করা আছে এবং যারা মনে করছেন ফটোগ্রাফি করবেন তারাও করতে পারেন অনায়াসে। তবে এই ব্রিজটি সন্ধ্যের পর বন্ধ করে দেওয়া হয়। তবে বন্ধুরা এখানে বিকেলের পর থেকে এই মহাদেব ঘাটেতে নৌকা বিহারের ব্যবস্থাপনা করা আছে। আপনারা যারা যারা ভাবছেন নৌকা বিহার করবেন অবশ্যই করতে পারেন। মাথা পিছু 50 টাকা করে ওরা নিয়ে থাকে। সুন্দর সাজে সজ্জিত নৌকা ও সুমধুর কিছু গানেতে আপনার নৌকা বিহার করে তুলবে মনোরম পরিবেশ। তাই কখনো যদি মহাদেব ঘাট যান অবশ্যই নৌকা বিহার একবার করে দেখবেন। তবে এই নৌকা বিহার মাত্র সন্ধ্যে 7টা অবধিই হয়, তারপর বন্ধ হয়ে যায়। বন্ধুরা এই ঘাট অবধি যেতে যেতে পথের ধারে আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন। আপনাদের যদি কিছু ভালো লাগে আপনারা অবশ্যই এখান থেকে কিনতে পারেন। বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ঘাটের সামনে চলে এসেছি। আর এই হচ্ছে সেই লক্ষ্মণ ঝুলো যা আপনারা এখন বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এবার সেই মুহূর্ত যার জন্য এই মহাদেব ঘাটেতে আসা। দেখতেই পাচ্ছেন জলের মধ্যে নৌকাগুলো রাখা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো লাইটিং দিয়ে ফুল দিয়ে পুরো। আমি জানি না ভিডিওতে আপনাদের কতটা ভালো লাগছে, তবে কথা দিচ্ছি এটা সামনাসামনি অপূর্ব লাগে। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না, তাই আমিও ঝটপট করে উঠে পড়লাম নৌকাতে। চলুন এবার ভেতর দিয়ে কিরকম লাগছে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা নৌকার ভেতরে তো খুবই সুন্দর সুন্দর গান চালানো হচ্ছিল, কিন্তু ওই যে কপিরাইট লেগে যাবে তাই জন্য সব মিউট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি আছি এবারে নৌকার ভেতরে, আমি এবং আমার এই ছোট্ট পরিবারটিকে নিয়ে। সত্যি কথা বলতে বন্ধুরা আমার আজকে সকালবেলা জঙ্গল সাফারিও যেমন ভালো লেগেছে, ঠিক তেমনি আবার এই সন্ধ্যেবেলার নৌকা বিহারটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বন্ধুরা মন চাইলো আর একবার নৌকার ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, তাই আবারও একবার দেখিয়ে দিলাম, কারণ নৌকা এবারে ঘাটের দিকে মন নিচ্ছে। বন্ধুরা আমাদের নৌকা ঘাটে পৌঁছাবার আগেই আমরা শুনতে পাচ্ছিলাম রীতিমতন চালু হয়ে গেছে সন্ধ্যার আরতিটা। বন্ধুরা সন্ধ্যা আরতি দেখে নিয়ে এরপরেই আমরা প্রবেশ করব সেই ঐতিহাসিক মন্দির যার নাম হচ্ছে হটকেশ্বরনাথ মন্দির। বন্ধুরা এই হটকেশ্বরনাথ মন্দিরটি ঠিক ঘাটের মুখোমুখিতেই অবস্থিত। আসুন এবারে যতটা সম্ভব আমি মন্দিরের ভেতর প্রাঙ্গণটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। সকলকেই বলবো আপনারা যারা যারা বাবা মহাদেবকে মানেন ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে একটা হর হর মহাদেব লিখে যাবেন। আসুন বন্ধুরা এবারে একটু জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। মানা হয় কিংবদন্তি অনুসারে এক শিকার ভ্রমণের সময় রাজা ব্রহ্মদেব রায় অথবা তার পূর্ববর্তী কোনো শাসক এই খারন নদীর তীরেতেই প্রাকৃতিকভাবে গঠিত এই স্বয়ম্ভু অর্থাৎ শিবলিঙ্গটি খুঁজে পান এবং সেই শিবলিঙ্গটি খুঁজে পাওয়ার পরই সেখানেই মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন।
বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 7:30 বাজতে যায়। আমাদের আজকের দ্বিতীয় দর্শনীয় স্থান অর্থাৎ মহাদেব ঘাট এবং ঘটকেশ্বর মন্দির দেখা সম্পূর্ণ হয়েছে। আমরা এবার এখান থেকে প্রস্থান করে চলে যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থান রাম মন্দির, যেটি রায়পুরেতেই অবস্থিত। বন্ধুরা এখন রাত্রির 8টা বেজে গেছে আর আমরা এখন এসে দাঁড়িয়ে আছি ঠিক রাম মন্দিরের সামনেতে। আসুন এবারে আপনাদেরকে ভেতর থেকে পুরো রাম মন্দিরটা দর্শন করিয়ে দিই। বন্ধুরা ভেতরে প্রবেশ করেই আপনারা দেখতে পেয়ে যাবেন বাঁ ধারেই দোকান রয়েছে খাবারের, যেখানে সম্পূর্ণ ভেজ খাবার পাওয়া যায়। আর তাছাড়া রয়েছে জুতো রাখার জায়গা, জলেরও ব্যবস্থা রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এছাড়াও যারা ভাবছেন আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন, ওখানে বসে খাবেন, তার জন্য সেই ব্যবস্থাপনা করা রয়েছে। সেখান থেকে আপনারা 20 টাকা মাত্র মূল্যেতে টিকিট কেটে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা আসুন এবারে আপনাদেরকে এবার ভেতরে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, যেরকম আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম। বন্ধুরা প্রসাদ গ্রহণের টিকিটটা ঠিক এই ঘর থেকে আপনাদেরকে কেটে নিতে হবে, আর এর পাশেই রয়েছে দেখতেই পাচ্ছেন জুতো রাখার স্থান। আসুন এবারে আমরা ভেতরে প্রবেশ করব। বন্ধুরা রায়পুর স্টেশন থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রাম মন্দিরটি। এই রাম মন্দিরটি আপনারা আসলে দেখতে পাবেন মন্দিরের গায়ে অসংখ্য সুন্দর ভাস্কর্য শিল্পকলা বর্ণিত করা আছে। বন্ধুরা এই অবধি আমাদের দর্শন করা তো শেষ হয়েছে। এরপর আমরা নিচে নেমে গিয়ে আবারও কিছু মন্দির রয়েছে এই মন্দির সংলগ্ন, সেই মন্দিরগুলো আমরা দর্শন সেরে নেব। আসুন তবে যাওয়া যাক। বন্ধুরা এই মন্দিরের পাশ দিয়ে আপনারা সোজা হেঁটে চলে গেলে দেখতে পেয়ে যাবেন সর্বপ্রথম পাবেন একটি শিব মন্দির, ও তার ঠিক পাশেই দেখতে পেয়ে যাবেন অঞ্জনী মাতা ও বাল হনুমানের মন্দির। বন্ধুরা আমাদের দর্শন করা সমাপ্ত হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সোজা চলে যাব ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য, যার টিকিট মাথা পিছু মাত্র 20 টাকা করে। বন্ধুরা ঢুকেই আপনারা দেখতে পেয়ে যাবেন ডান দিকে আপনাদের হাত ধোয়ার জায়গা রয়েছে, প্লাস জল পান করার জন্য কিন্তু ফিল্টার বসানো আছে। আসুন এবার একটুখানি আপনাদেরকে ভেতরটা পরিদর্শন করিয়ে দিই এবং কি ভোগ প্রসাদ দিচ্ছে সেটা আপনারাও দেখতে পাবেন। বন্ধুরা এর ভেতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে এইভাবে বাইরেই জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর মেনুতে ছিল ভাত, ডাল আর একটা সবজির তরকারি। আর প্রসাদ গ্রহণ হয়ে যাবার পর নিজেদের থালাগুলি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে রেখে আসতে হয়। তবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিও কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।